আসসালামু আলাইকুম। পপুলার এডুকেশন শিক্ষা বোর্ডের পক্ষ থেকে সবাইকে অনেক শুভেচ্ছা এবং স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের দোয়ায় আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমরা ম্যাথমেটিক্স এর এমসিকিউ নিয়ে আলোচনা করব। ডিপ্লোমা এডমিশন কেয়ার প্রোগ্রামের ধারাবাহিক ক্লাসের অংশ হিসাবে আজকে আমরা ম্যাথমেটিক্স এর খুবই গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ আজকে ক্লাসে সমাধান করব এবং পাশাপাশি এমসিকিউ গুলা কিভাবে শর্টকাটে সমাধান করা যায় সেই টেকনিক গুলো আমরা আজকে ক্লাসে শিখব। সো আজকের এই ক্লাসটা আমাদের সকল শিক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস। যে একটা ক্লাস করলে আপনি আশা করি অনেক কিছু শিখতে পারবেন, অনেক কিছু জানতে পারবেন এবং আমাদের পরীক্ষার হলে আমরা কিভাবে টাইম ম্যানেজমেন্ট করতে পারি এই টাইম ম্যানেজমেন্টের ব্যাপারেও আজকে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। সো এই ক্লাসটা করার মাধ্যমে আমাদের ম্যাথমেটিক্স এর এমসিকিউ গুলো কোন থেকে আসতে পারে, কোন অধ্যায় থেকে আসতে পারে, কোন এমসিকিউ গুলো আমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ, কোনগুলো আমরা কিভাবে সলভ করতে পারি, টাইম ম্যানেজমেন্ট কেমনে করতে পারি, এই সকল বিষয় নিয়ে আমরা আজকের ক্লাসে কথা বলবো। সো আশা করি আজকের ক্লাসটা সবাই অনেক বেশি মাত্রায় এনজয় করবেন। সো সবার কাছে আমার প্রথম একটা কোশ্চেন যে আজকের ক্লাসটা আপনারা আমার কথাগুলো কি শুনতে পাচ্ছেন কিনা সেটা একটু জানাবেন। সবকিছু ঠিকঠাক আছে কিনা। আর একটা বিষয় হচ্ছে যেহেতু গুরুত্বপূর্ণ একটা ক্লাস, আপনাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে এই ক্লাসটি শেয়ার করতে পারেন অথবা তাদেরকে মেনশন করে আমাদের এই ক্লাসে যুক্ত করতে পারেন যাতে আমরা সবাই মিলে খুব সুন্দর একটা লাইভ ক্লাস করতে পারি। সো আমি একটু দেখতে চাই ইতিমধ্যে কে কে যুক্ত হয়েছেন। আমি দেখতে পাচ্ছি মাশাআল্লাহ অনেকেই যুক্ত হয়ে গেছেন। সো যারা যুক্ত হয়েছেন মনোযোগ সহকারে যদি ক্লাস করেন আশা করি অনেক কিছু শিখতে পারবেন আজকের ক্লাসের মাধ্যমে। আমি একটু দেখে নেই যে আমাদের আজকের ক্লাসে কে কে যুক্ত হয়েছেন। আচ্ছা, আমার ক্লাস করার কিন্তু কিছু শর্ত আছে। আমি যে ক্লাসগুলো করাই এই ক্লাসের একটা প্রধান শর্ত হচ্ছে ক্লাসটা মনোযোগ সহকারে করতে হবে এবং পড়ার টেবিলে বসে করতে হবে। আপনি যদি শুয়ে ক্লাস করতে চান, বসে ক্লাস করতে চান এরকম হবে না। পড়ার টেবিলে বসবেন। পড়ার টেবিলে বসে আমার ক্লাসটা করবেন। কেন? কারণ আমরা আজকের ক্লাসে খুবই গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ নিয়েছি যেগুলো আমরা আলোচনা করব। এখন আপনি আমার সাথে সাথে সেই এমসিকিউ গুলো সলভ করেন তাহলে ওই নিয়মের যতগুলো এমসিকিউ থাকবে সকল এমসিকিউ কিন্তু আপনার আয়ত্তে চলে আসবে। সো বুঝতে পারতেছেন কতটা ইম্পর্টেন্ট আজকের ক্লাস। আর যে কথা বলছিলাম যদি পড়ার টেবিলে বসে ক্লাস করেন তাহলে কিন্তু আমার সাথে বসে বসে আপনি সলভ করতে পারবেন। এটা হচ্ছে প্রধান বেনিফিট। আর একটা মনোযোগ থাকবে ক্লাসে। ঠিক আছে? সো যারা প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন তারা অনেক কিছু শিখতে পারেন আজকের এই ক্লাসের মধ্যে। আমাদের সাথে অনেকেই যুক্ত হয়ে গেছেন যেমন জারা আহমেদ, শিরিন সীমা, ওয়ালাইকুম আসসালাম, হিরো, তারপর হচ্ছে সাইফুল্লাহ, অর্পণ আছেন আমাদের সাথে, হাফসানা আক্তার, রাজমা, ইয়াসিন, মাশাআল্লাহ অনেকেই যুক্ত হয়ে গেছেন। আমি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকের এই ক্লাসে যুক্ত হওয়ার জন্য। কি কন? বয়স শোনা যাবে না কেন? অবশ্যই তো শোনা যাওয়ার কথা। একটু দেখেন। অর্পণ আছে আমাদের সাথে, হাফসানা আক্তার, রাজমা, মাশাআল্লাহ আজকের এই ক্লাসে যুক্ত হওয়ার জন্য। আচ্ছা, সাউন্ড তো ঠিকঠাকই আছে, তাই না? আমি চেক করলাম সাউন্ড ঠিকঠাকই আছে। আপনারা শুনতে পাচ্ছেন? সাউন্ড তো ঠিকঠাকই আছে, তাই না? তাহলে হ্যালো। আচ্ছা, না সাউন্ড তো ঠিকঠাকই আছে। আপনারা শুনতে পাচ্ছেন না? আমি তো মোটামুটি ভালোই শুনতে পাচ্ছি। আচ্ছা, আপনারা যদি হেডফোন ইউজ করেন সেক্ষেত্রে আশা করি ভালো একটা এক্সপেরিয়েন্স পাবেন। আর আমি কথাগুলো আস্তে বলি। সেইজন্য হয়তোবা একটু আস্তে শুনতে পান। তো যাই হোক, কথা শুনতে পারবেন, কোনো সমস্যা নাই। আপনার ডিভাইসের সাউন্ড একটু বাড়ায় নেন। আশা করি আপনার কাছে সাউন্ডটা ক্লিয়ার হয়ে যাবে বা দূরে শুনতে পারবেন। যদি এটাতেও কাজ না হয় তাহলে একটা বক্স লাগিয়ে নিতে পারেন। তাহলে আশা করি আপনি সাউন্ডের এক্সপেরিয়েন্সটা খুব ভালো পাবেন। আচ্ছা। সো চলুন আমরা আজকের ক্লাসে সরাসরি চলে যাই। কথা না বাড়াই। কারণ অনেকগুলো এমসিকিউ আমরা আজকের ক্লাসে সমাধান করব। আমরা বিগত যে ক্লাসগুলো হয়েছে, বিগত ক্লাসে আমরা কিন্তু এই এমসিকিউ গুলা নিয়ে কথা বলেছিলাম বা আলোচনা করেছিলাম। আপনারা ছিলেন সেই ক্লাসে।
অনেক কিছু শিখেছেন। তো আমরা এরপর থেকে আজকের ক্লাসটা শুরু করবো ইনশাআল্লাহ। আমরা এগুলা গত ক্লাসে আলোচনা করেছিলাম, এগুলো আলোচনা করেছিলাম। হ্যাঁ, এগুলো আলোচনা করা হয়েছিল আমাদের। এটা আমরা আলোচনা করেছিলাম। সো এটা আমরা আলোচনা করেছি। আহ আচ্ছা, এখন আমরা এখান থেকে আজকের ক্লাসটা শুরু করব। হ্যাঁ, আমরা এখান থেকে আজকের ক্লাসটা আমরা শুরু করবো ইনশাআল্লাহ। ঠিক আছে? তো প্রথম যে প্রশ্নটা দেখতে পাচ্ছি যে ১ থেকে ১৯ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর গড় কত? আচ্ছা। তো প্রথমত আপনাকে কি করতে হবে স্যার? প্রথমত আপনার কাজ হচ্ছে এখানে ১ থেকে ১৯ পর্যন্ত যে মৌলিক সংখ্যাগুলো আছে সেগুলা কিন্তু লিখতে হবে, তাই না? ১ থেকে ১৯ পর্যন্ত কি, কি মৌলিক সংখ্যা আছে তা লিখতে হবে। দেখেন ১ থেকে ১৯ পর্যন্ত কি, কি মৌলিক সংখ্যা থাকতে পারে? আমরা যদি একটু লিখি। যেমন আপনি দেখেন ২ হচ্ছে একটা মৌলিক সংখ্যা, ৩, তারপরে যদি বলি ৫, ৭, ১১, ১৩, তারপর হচ্ছে ১৭, তাই না? ১৯। এই যে আপনাকে যদি বলি যে ২ থেকে ১৯ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো হচ্ছে এটা। এখন আপনাদেরকে এখানে একটা কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট। সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কোনটা? এরকম কোশ্চেন কিন্তু আমাদের পরীক্ষায় থাকতে পারে। সবচাইতে ছোট মৌলিক সংখ্যাটা হচ্ছে ২ এবং এই ২ এর কিছু বিশেষত্ব আছে একটু বলি। যদি আপনাদের পরীক্ষায় প্রশ্ন আসে যে সবচেয়ে ছোট সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা, ঠিক আছে? সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কত? তাহলে আপনারা বলবেন ২। আরেকটা যদি বলা হয় জোড় মৌলিক সংখ্যা কোনটা? দেখেন ২ একটা জোড় সংখ্যা হওয়া সত্ত্বেও এটা মৌলিক সংখ্যা। তাহলে জোড় মৌলিক সংখ্যা, এরকম প্রশ্ন আপনার পরীক্ষায় থাকতে পারে যে সবচেয়ে ছোট জোড় মৌলিক সংখ্যা কোনটা? তাহলে এই ২ হচ্ছে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা, একই সাথে সে জোড় মৌলিক সংখ্যা। ঠিক আছে? আচ্ছা, সাউন্ডটা তো মনে হয় ক্লিয়ার, হ্যাঁ? একটু দেখেন সবাই। রামিজ ফারিহা আগেই বলে দিয়েছেন। ওকে, আমি এটা খুব পছন্দ করি। যারা আমার আগে বলতে পারেন, দ্যাটস ভেরি গুড। আচ্ছা, ফিরোজ সাউন্ডটা কম। হ্যাঁ, আমি একটু অসুস্থ মানুষ তো, এই জন্য একটু আস্তে কথা বলতেছি। আপনি ইয়ারফোন লাগাইতে পারেন অথবা বক্সও লাগাইতে পারেন, আপনার সাউন্ডের ইয়েটা ভালো হবে। আচ্ছা, তাহলে দেখতে পাচ্ছেন তো যে আসলে ২ থেকে ১৯ পর্যন্ত মৌলিক সংখ্যা কত? অনেকে মনে করতে পারেন যে স্যার ১ হচ্ছে মৌলিক সংখ্যা। কিন্তু দুঃখের বিষয় এই একটা মৌলিক সংখ্যা না। ঠিক আছে? ১ কিন্তু মৌলিক সংখ্যা না, ২ হচ্ছে মৌলিক সংখ্যা। ২ থেকে শুরু করবেন। ২, ৩, ৫, ৭, ঠিক আছে, ১১, ১৩, তারপর হচ্ছে ১৭, ১৯ এবং মৌলিক সংখ্যা কাকে বলে? মৌলিক সংখ্যাটা কাকে বলে? যে সংখ্যাকে আপনি ১ এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে পারবেন না, বা ১ এবং ওই সংখ্যা ব্যতীত আর কোনো উৎপাদক নাই, তাকে কি বলা হবে? মৌলিক সংখ্যা বলা হবে। ঠিক আছে? সো আমরা এখানে ১ থেকে ১৯ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা দেখতে পাচ্ছি? ৮টা মৌলিক সংখ্যা দেখতে পাচ্ছি। এই যে হচ্ছে আমাদের ৮টা মৌলিক সংখ্যা। এবং যেহেতু বলছে যে এগুলোর গাণিতিক গড় কত, তাহলে আপনি গাণিতিক গড় কেমনে বের করবেন? এই সবগুলা যোগ করেন, তাই না? এই সবগুলা কি করেন? যোগ করেন। যোগ কইরা মৌলিক সংখ্যা কয়টা আছে? ৮টা আছে। আপনি ৮ দিয়ে ভাগ করেন। আমরা যদি খেয়াল করি, এখানে হচ্ছে ২০ আর এই ২০, ২০, ২০ হচ্ছে ৪০, আর এইখানে হচ্ছে কত? ১০, ৫০, ৫৭ বিবি না? তাহলে কত হচ্ছে টোটাল? ৫৭। ৫৭ রে আপনি ৮ দ্বারা ভাগ করেন। তাই তো হয়ে যায় নাকি? ৫৭ রে আপনি ৮ দ্বারা ভাগ করেন। ৫৭ রে ৮ দ্বারা ভাগ করলে যা আসে সেটি হবে আপনার আনসার। ১৭, ওই সরি, 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 যোগ ভুল হয়েছে। দেখেন এই যে এখানে কত হয়েছে? এখানে হয়েছে ৩০ আর এই ৩০, ৩০, ৩০, ৬০, তাই না? আর এখানে হচ্ছে কত? ১০, ৭০, ৬৭, ৭০, ৭৭। তো এই ৭৭ কে আপনি ৮ দ্বারা ভাগ করবেন। তাহলে কত হবে? ৮ নং ৭২, থাকে ৫ ৫০, ৬ টা ৪৮, থাকে ২, তাহলে এরপরে যায় কয়বার? ২ বার, পরে যাবে ৫ বার। এইটা আনসার।
ঠিক আছে? তাহলে এটাকে আমরা যদি 2 নেই তাহলে হবে 8 আনসার হবে, বড় গ নাম্বার। ঠিক আছে? সো আশা করি এটা বুঝতে পারছেন আপনারা। আশা করি এটা বুঝতে পারছেন। আচ্ছা, তো এই ধরনের এমসিকিউ তো বুঝছি আমরা নাকি? তাহলে দেখেন আমরা একটা এমসিকিউ সলভ করছি। বাট কতটুকু সময় নিয়েছি আমরা? একটু মোটামুটি ভালোই সময় নিয়েছি। তো এই যে দেখেন আমি তো চাইলেই শুধু এটার গড় কথা আমি বলে দিতে পারতাম। কিন্তু দেখেন আমি যখন এই মৌলিক সংখ্যা নিয়ে আলোচনা করলাম, তখন মৌলিক সংখ্যার সাথে রিলেটেড যত আলোচনা আছে সব আলোচনা কিন্তু করে ফেললাম। তার মানে এই যে মৌলিক সংখ্যা থেকে যে এমসিকিউ আসুক, যদি বলে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কোনটা? আপনি বলতে পারবেন। সবচেয়ে ছোট জোড় মৌলিক সংখ্যা কোনটা? আপনি বলতে পারতেছেন। যদি প্রশ্ন বলতো যে ১ থেকে ১০ পর্যন্ত মৌলিক সংখ্যার গড় কত? আমি আশা করি আপনারা এটাও বের করতে পারতেন। আর আপনি তো জানেন এই ৪ টা আছে ২, ৩, ৫, ৭। ঠিক আছে? এবং গড় কেমনে বের করেন এটা তো আপনি জানেন। নাকি? তাহলে একটা এমসিকিউ এর সাথে কিন্তু আমাদের অনেক কিছুর আলোচনাটাই ক্লিয়ার হয়ে গেল। তাই না? হ্যাঁ, রামেশ স্যারের অবশ্যই ৭৭ হবে। আমি তখন ২০, ২০, ৪০ গুনছিলাম আরকি। আচ্ছা যাই হোক। ঠিক আছে? তো এখন খেয়াল করেন। আচ্ছা, তো এই হচ্ছে বিষয়। আমরা যখন শিখবো তখন পুরোটা আমরা শিখার চেষ্টা করব। তাহলে আমাদের বেসিকটাও স্ট্রং হচ্ছে। পাশাপাশি এইটা না এসে অন্য যেকোনো এমসিকিউ আসলে সেটা আমরা পরীক্ষায় আনসার করতে পারবো। আচ্ছা। আর একটু কথা বলি। আমাদের এখানে হয়তোবা অনেকের ৬ষ্ঠ ব্যাচের শিক্ষার্থী আছেন বা ৫ম ব্যাচের শিক্ষার্থী আছেন, অনেকে নতুন জয়েন হয়েছেন। সো তাদের জন্য আমি একটু ছোট্ট কথা বলতে চাই বা ছোট একটা বার্তা দিতে চাই। সো আমাদের এখানে অনেক শিক্ষার্থী আছেন যারা আসলেই অনলাইন এডুকেশনে বা এডটেক যেটাকে আমরা বলি এটাতে নতুন। সো আসলে কিভাবে ক্লাস করব না করব এই সম্বন্ধিত তাদের নলেজটা কিন্তু একটু কম থাকে। সো তাদের জন্য আমি একটু ছোট্ট কথা বলে নিচ্ছি। দেখেন আমাদের অনলাইন প্ল্যাটফর্ম গুলা হচ্ছে একটা রিসোর্স ভান্ডার। আর অনলাইন এডুকেশনটা হচ্ছে আপনি যত বেশি সেখান থেকে নিতে পারেন। যেমন খেয়াল করেন আমাদের যে অ্যাপসটা আছে papilotica.info, আপনি এই অ্যাপসে যদি ঢুকেন আপনি বিগত বছরের যত ক্লাস হয়েছে আপনাদের বড় ভাই যারা ছিল গত বছর যারা এডমিশন টেস্ট দিয়েছে তাদের সময় কিন্তু আমরা হিউজ ক্লাস নিয়েছি। সো আপনি সেই হিউজ ক্লাসের সকল রেকর্ড কিন্তু আমাদের অ্যাপসের মধ্যে আছে। আপনি চাইলে সেই রেকর্ড ক্লাসগুলো দেখতে পারেন। এইবারে যতগুলো ক্লাস হয়েছে এই ক্লাসের সকল রেকর্ড ক্লাস কিন্তু আপনি দেখতে পাচ্ছেন। আবার প্রতিদিন আমরা কিন্তু জুমের মাধ্যমে লাইভ ক্লাস নিয়ে থাকি। আমাদের প্রাইভেট গ্রুপে যে ক্লাসগুলো হয়ে থাকে জুমের মাধ্যমে। সো সেই জুমের ক্লাসে কেমনে জয়েন করতে হবে? তো সেই জুম অ্যাপস আপনি কেমনে জয়েন করবেন আমাদের সেই জুম ক্লাসগুলাতে? আপনি আপনার ফোনে একটা জুম অ্যাপস নামিয়ে নিবেন। সেখানে আমরা কিন্তু যে ক্লাস রুটিনটা দেওয়া হয়, আমাদের পেজে রুটিন দেওয়া হয় অথবা আপনাদের গ্রুপে জানিয়ে দেওয়া হয় প্রতিদিনের রুটিনটা। একটা সাপ্তাহিক রুটিন কিন্তু দেওয়া আছে। সেই সাপ্তাহিক রুটিন অনুযায়ী যে সময়টা দেওয়া হবে, সেই সময়ের ২ থেকে ৩ মিনিট আগে আমাদের প্রত্যেকটা গ্রুপেই সেই লিঙ্কটা দেওয়া হয়। সেই লিঙ্ক থেকে আপনারা সরাসরি আমাদের ক্লাসে জয়েন করেন। ঠিক আছে? আচ্ছা। আরেকটা বিষয় বলে রাখি, আপনি তাহলে ফোনে জুম অ্যাপসটা ইনস্টল করলে সেখান থেকে আমাদের এই ক্লাসে জয়েন করছেন। আর ফেসবুক লাইভে যে ফ্রি ক্লাসগুলো হয়ে থাকে সেগুলো আপনারা আমাদের এই পেজে এখন যেভাবে ক্লাস করতেছেন ঠিক এইভাবেই ক্লাসটা করতে পারবেন। আর রেকর্ড ক্লাস যদি দেখতে চান সেক্ষেত্রে আমাদের অ্যাপস আছে। আপনি অ্যাপসে সেখান থেকে লগইন করে অবশ্যই লগইন করবেন। লগইন ছাড়া দেখতে পারবেন না। লগইন করে আপনি যেভাবে আপনি রেজিস্ট্রেশন করেছিলেন, যে নাম্বার দিয়েছিলেন, যে পাসওয়ার্ড দিয়েছিলেন সেই পাসওয়ার্ড এবং নাম্বার দিয়ে লগইন করে সেখান থেকে আমাদের সকল রেকর্ডেড ক্লাস কিন্তু দেখতে পারবেন। ওকে? সো আশা করি যদি এরপরেও যদি কোনো সমস্যা হয়ে থাকে আপনি অবশ্যই আমাদের পাবলিটিকার যে ফেসবুক পেজটা আছে, যে পেজে এখন আমরা লাইভ নিচ্ছি, এই লাইভ ক্লাসে আপনি সরি এই পেজে আপনি সরাসরি আমাদেরকে এসএমএস করতে পারেন। আর আমাদের ৬ষ্ঠ ব্যাচের অলরেডি ভর্তি চলতেছে। অনেক শিক্ষার্থী ইতিমধ্যে জয়েন হয়ে গেছেন আমাদের সাথে। সো আপনারা নতুন কেউ যদি আমাদের সাথে যুক্ত হতে চান যে না আমি ডিপ্লোমা এডমিশন টেস্টে ভালো করতে চাই, সেক্ষেত্রে আপনি যুক্ত হতে পারেন আমাদের সাথে। আর আমাদের সাথে যুক্ত হইতে গেলে অবশ্যই কিন্তু আমাদের যে ফেসবুক পেজ অথবা হচ্ছে হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা আছে সেই নাম্বারে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। আরেকটা বিষয় বলে রাখি দেখেন এডমিশন টেস্ট একটা বিশাল বিষয়। শুধুমাত্র আমরা একটা ভালো স্কোর করলাম, চান্স পেলাম বিষয়টা এরকম না। দেখেন আমি একটু আপনাদের কাছে সময় নেই। এই এডমিশন টেস্টটা কিভাবে ২ জনকে ২ টা রাস্তায় নিয়ে যায়? একটু খেয়াল করেন। এডমিশন টেস্টে ধরেন আপনারা ২ জন বন্ধু আছেন, হ্যাঁ? ধরেন মনে করেন আ মিস্টার এক্স হচ্ছেন একজন, আপনার একজন বন্ধু। আর এই মিস্টার ওয়াই হচ্ছে আরেকজন বন্ধু। ঠিক আছে? আচ্ছা, খেয়াল করেন। এখন দুজনে কি দিয়েছে? ডিপ্লোমা এডমিশন টেস্ট দিয়েছে, হ্যাঁ? এডমিশন টেস্ট দিয়েছে। এই এডমিশন টেস্টের মাধ্যমেই এই এডমিশন টেস্ট দিয়েছে। আচ্ছা। এডমিশন টেস্ট দিল। এখন যিনি মিস্টার এক্স তিনি এডমিশন টেস্ট দিয়ে ধরেন সাপোজ যে টোটাল ১০০ র মধ্যে টোটাল ১০০ র মধ্যে আপনার তো ৭০ এমসিকিউ হবে ধরেন ৭০ এর মধ্যে সে পাইলো হচ্ছে ৪০। ইনি ৪০ পাইছে। কত পাইছে স্যার? ইনি ৪০ পাইছে। আর ইনি
হচ্ছে এই যে মিস্টার ওয়াই যিনি আছেন, তিনি ধরেন এডমিশন টেস্টের মধ্যে পাইছে হচ্ছে 60, অর্থাৎ 70 থেকে 60। এখন যখন তিনি ভর্তি হবেন, তার স্কোর যেহেতু বেশি, সে অবভিয়াসলি ভালো একটা সাবজেক্ট, সরি ভালো একটা টেকনোলজি বা ভালো একটা সাবজেক্টে সে কিন্তু ভর্তি হতে পারে, ভালো পলিটেকনিকে। ঠিক আছে? যেমন ধরেন সে তার মার্ক যেহেতু বেশি, সে চাইলেই মনে করেন যে ইলেকট্রিক্যাল অথবা কম্পিউটার অথবা সিভিলে ভর্তি হতে পারবে। তো সে যদি সিভিলে ভর্তি হয়, ধরেন সে সিভিলে ভর্তি হইলো। আর এদিকে যে 40 পাইছে, সে নিচের দিকের মানে তুলনামূলক দুর্বল যে সকল টেকনোলজি আছে, ঠিক আছে? সেইগুলোতে সে ভর্তি হওয়ার একটা সুযোগ পায়। ঠিক আছে? তাহলে এখন এই সিভিলের চাহিদাটা তো অনেক বেশি। সিভিলের বলেন বা সিএসটির বলেন, ইলেকট্রিক্যাল বলেন, এগুলার আপনি দেখবেন প্রতিটা সার্কুলারও বেশি আসে এবং এগুলার চাহিদাটাও কিন্তু মূলত বেশি থাকে। সো এখান থেকেই সে কিন্তু কি হচ্ছে? আলাদা হয়ে যাচ্ছে। এবং ভবিষ্যতে সে ভালো একজন সিভিল ইঞ্জিনিয়ার বা ভালো একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার হওয়ার একটা সুযোগ থাকে। বাট আপনি যদি কোনো একটা নরমাল সাবজেক্টে ভর্তি হন, সেক্ষেত্রে আপনার পরবর্তীতে যখন আপনি ডুয়েট এডমিশন টেস্ট দিবেন বা বিএসসি করার সুযোগ নিবেন বা অথবা জব সেক্টরে যাবেন, নিচের দিকের যে সাবজেক্টগুলো থাকে বা টেকনোলজিগুলো থাকে, সেগুলাতে কিন্তু আপনি জব সার্কুলারও খুব কম পাবেন বা সেগুলোতে আসলে অত একটা পাবলিক ইউনিভার্সিটি ডুয়েটের ক্ষেত্রে কিন্তু সিটও কম থাকে। ঠিক আছে? তাহলে কিন্তু দেখেন আপনি এই দিক থেকে কিন্তু অর্থাৎ দুইজন দুই পথে হাঁটছেন। তাহলে দেখেন এই যে এডমিশন টেস্টটা আপনার লাইফে কিন্তু একটা ভাইটাল ফ্যাক্টর। কেন ফ্যাক্টর? কারণ আপনি এখানে যদি ভালো স্কোর করেন, সেক্ষেত্রে আপনি ভালো সাবজেক্টে যে ভর্তি হতে পারতেছেন। আর খারাপ করলে খারাপ সাবজেক্ট মানে একটু নিম্নতম যে সাবজেক্ট গুলো আছে, সেই সাবজেক্ট গুলোতে আপনি ভর্তি হতে পারতেছেন। তার মানে কি এইখান থেকে একটা দূরত্ব তৈরি হয়ে যাচ্ছে, এইখান থেকে একটা গ্রেডিং সৃষ্টি হচ্ছে, তাই না? সো আশা করি আপনি যদি ভালো করে পড়াশোনা করেন, আপনি অবভিয়াসলি ভালো একটা স্কোর করতে পারবেন এবং ভালো একটা পলিটেকনিকে, ভালো একটা সাবজেক্টে পড়াশোনা করতে পারবেন, যেটা আপনার ফিউচারে অনেক বেশি কাজে দিবে। ঠিক আছে? কারণ ফিউচারে আপনি ভালো সাবজেক্টে পড়াশোনা করলে পরবর্তী ডিপ্লোমার পর আপনি ভালো সার্কুলার পাবেন, বেশি বেশি সার্কুলার পাবেন। আর দুর্বল টেকনোলজি থাকলে সার্কুলারটা কম পাবেন। ঠিক আছে? সো এইটাই হচ্ছে ফ্যাক্ট। এই জন্য বলি। সাউন্ড কম, এটা আমি কি করবো রে ভাই বলেন? এটা আমার কিছু করার আছে? আমি তো যথেষ্ট জোরে কথা বলতেছি। আমি অসুস্থ মানুষ হওয়া সত্ত্বেও আমি যতটুকু জোরে কথা বলতেছি, এত জোরে কেউ কথা বলে ক্লাসের মধ্যে বলেন? আমি অসুস্থ মানুষ হওয়া সত্ত্বেও আমি যতটুকু জোরে কথা বলতেছি, এত জোরে কেউ কথা বলে ক্লাসের মধ্যে বলেন? কি না, আমি তো যথেষ্ট শুনতে পাচ্ছি, যে আমার ফোনে শোনা যাচ্ছে, আপনারা শুনতে পারেন নাকি? ঠিক আছে? আমি তো শুনতে পাচ্ছি। এখন আপনারা কি আপনাদের ফোনে সাউন্ডের সমস্যা হচ্ছে কিনা আমি বলতে পারি না। সাউন্ড তো ঠিকঠাকই আছে না? অর্ক, ফোনের সাউন্ড একটু বাড়াইতে হবে ভাই। একটু বাড়াই নেন ফোনের সাউন্ডটা, হ্যাঁ? এটা আশা করি আপনাদেরই সুবিধা হবে। আচ্ছা, আমি একটু জোরে কথা বলতেছি, দেখি আরো জোরে কথা বললে আপনারা শুনেন কিনা। আচ্ছা, এইটাও আমরা গত লাইভ ক্লাসে করাইছিলাম। এটাও করাইছিলাম। তারপরে হচ্ছে আচ্ছা, একটা বৃত্তের ব্যাস এত হইলে তার পরিসীমাটা কত? একটা বৃত্তের ব্যাস যদি এত হয়, একটু বলেন তো স্যার, যে একটা বৃত্তের ব্যাস যদি 12 সেন্টিমিটার হয়, তবে এটার পরিসীমাটা কত হবে? একটা বৃত্তের ব্যাস কত স্যার? 12 সেন্টিমিটার, তাই না? তো এই 12 সেন্টিমিটার হইলে এটার পরিসীমাটা কত হবে? এটার পরিসীমা কত হবে? দাঁড়ান একটু ওয়েট করেন, দেখি আরেকটা মাইক্রোফোন ইউজ করে নিই আমি। ঠিক আছে? এটা তো আমি বাদ দিলাম। আপনারা কি এখন শুনতে পাচ্ছেন কিনা? বলেন তো, আপনারা কি এখন শুনতে পাচ্ছেন? এখন কি সাউন্ড ঠিকঠাক আছে কিনা আমার একটু বলেন তো। এখন কি সাউন্ড ঠিকঠাক আছে স্যার? বলেন।
এখন খেয়াল করেন, এখন একটু দেখেন সাউন্ড কি ঠিকঠাক আছে কিনা। আমি মাইক্রোফোন চেঞ্জ করে নিলাম। এখন আশা করি আহ ঠিকঠাক থাকার কথা। ঠিক আছে। এখন আশা করি ঠিকঠাক থাকার কথা। আচ্ছা, আমার আর কিছু করার নাই, আমি চেষ্টা করছি। হ্যাঁ, তাহলে এটা মাইক্রোফোনের প্রবলেম থাকতে পারে। আচ্ছা, খেয়াল করেন, আমরা একটু ক্লাস করি। হ্যাঁ, শুধু শুধু এই সাউন্ডের দিকে আমরা মনোযোগ দিলে আমাদের ক্লাস হবে না, আমরা পড়তে পারবো না, আমাদের পড়তে হবে। হ্যাঁ। আচ্ছা, তো এখানে যে কথা বলতেছিলাম যে একটা বৃত্তের ব্যাস যদি এত হয় তাহলে এটার পরিসীমা কত হবে। অনেকে আনসার দিয়ে ফেলছেন অলরেডি, অনেকে বলছেন ক নাম্বারটা বলছেন, অর্পণ রয় ক নাম্বার বলতেছেন। সো একটু আমরা দেখি তারপরে যে একটা বৃত্তের ব্যাস দেওয়া আছে। আমরা জানি বৃত্তের ব্যাসার্ধ, দেখেন আমি একই সাথে আলোচনা করতেছি বৃত্তের ব্যাসার্ধ। হ্যাঁ, বৃত্তের ব্যাসার্ধ এটাকে তো আমরা আর দ্বারা প্রকাশ করি। আর বৃত্তের ব্যাস, বৃত্তের ব্যাস হচ্ছে স্যার 2r। বৃত্তের ব্যাসটা কত? 2r, বা যেটাকে আমরা ডি বলতে পারি। তাহলে বৃত্তের ব্যাস যেহেতু কত আছে স্যার 12 সেন্টিমিটার, তাই না? তাহলে আপনি সরাসরি লিখবেন যে 2r সমান কত? 12। তাহলে আপনি এখান থেকে আর সমান কত পাচ্ছেন স্যার? আর সমান পাচ্ছেন হচ্ছে 6 সেন্টিমিটার। ওকে, তাহলে বলছেটা কি স্যার? পরিসীমা। তাহলে পরিসীমা বের করার আপনি কিন্তু কিছু সূত্র জানেন। পরিসীমা বের করার কিছু সূত্র জানেন। সো পরিসীমার বের করার সূত্রটা কি? 2 পাই আর। ঠিক আছে, 2 পাই আর সেন্টিমিটার। 2 পাই আর সেন্টিমিটার। ওকে, 2 পাই আর সেন্টিমিটার। এখন মান বসান। 2 পায়ের একটা মান আছে, এটা সবাই জানেন, 3.1416। আর এর একটা মান আছে কত স্যার? 6। এখন আপনি এটা গুণ করবেন, গুণ করলে যত আসবে সেটাই আপনার আনসার। ঠিক আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমটাই হওয়ার সম্ভাবনাটা সবচেয়ে বেশি। এখানে আমি আপনাদেরকে আরো কিছু কথা বলতে চাই, আরো কিছু কথা একটু শিখাইতে চাই। কারণ হচ্ছে কি জানেন স্যার, একটু খেয়াল করেন আপনারা এই জায়গায়, আপনারা একটু এই জায়গায় খেয়াল করেন। কি খেয়াল করবেন? প্রথমত আপনাদের পরিসীমা যদি বের করতে চান, পরিসীমা, পরিসীমা বের করার একটা সূত্র সবাই আমরা জানি, সেটা হচ্ছে 2 পাই আর। যদি ক্ষেত্রফল বলে, ক্ষেত্রফল, এটার একটা সূত্র আছে কি স্যার? পাই আর স্কয়ার। যদি ব্যাসার্ধ দ্বারা এটা বের করতে চান, আর যদি ব্যাস দ্বারা, তাহলে হচ্ছে পাই ডি স্কয়ার বাই 4। ঠিক আছে, পাই ডি স্কয়ার বাই 4, এটা হচ্ছে বর্গ একক লিখতে হবে এই জায়গায়, আর এটা হচ্ছে বর্গ একক, এটা শুধু একক। ঠিক আছে, এগুলো হচ্ছে বৃত্তের ক্ষেত্রে একটু মনে রাখতে পারেন যে পরিসীমা বের করার সূত্র স্যার প্রথমটা, এটা হচ্ছে পরিসীমা বের করার সূত্র। আর নিচে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এরিয়া বা ক্ষেত্রফল বের করার যে সূত্রটা আছে সেটা। একটা লিখে দিছি স্যার ব্যাসার্ধ দিয়ে, আরটা লিখে দিছি ব্যাস দ্বারা। আচ্ছা, আপনারা কেউ গত একটা ক্লাসে বা একদিন একটা গ্রুপে একটা কথা বলেছিলেন স্যার বিভাজ্যতার যে বিষয়টা আছে। আচ্ছা, আমি একটু আমাদের বইয়ের মধ্যে দেখেন যে ম্যাথের মধ্যে বিভাজ্যতা, ঠিক আছে, যে কোন সংখ্যা কত দ্বারা বিভাজ্য, এটার এটা নিয়ে একজন কথা বলেছিলেন। আমি একটু দেখাই, যদি যাদের কাছে আমাদের বই আছে তারা এটা বের করতে পারেন, আমি এটা একটু বুঝাই দিই আপনাদেরকে। হ্যাঁ, এই যে আমাদের যে এডমিশন কেয়ার যে বইটা আছে, সেই বই সবাই একটু বের করতে পারেন। সবাই একটু বই বের করেন, আমি এটা একটু বুঝাই দিই একটা বিষয়। একদিন একটা শিক্ষার্থী বলেছিলেন, সো আমরা এটা এখন একটু ক্লিয়ার করি। হ্যাঁ, এটা কোথায় জানি ছিল, বিভাজ্যতা, বিভাজ্যতা কোথায়? আপনারা যারা আছেন তারা সব বের করতে পারেন। পৃষ্ঠা নাম্বার হচ্ছে 57, 57 নম্বর পেজটা বের করেন। 57 নম্বর পেজ বের করে বিভাজ্যতা একটা টপিক আছে, এখান থেকে আপনাদের পরীক্ষার মধ্যে একটা এমসিকিউ থাকে। ঠিক আছে, এই সংখ্যা পদ্ধতি থেকে এখান থেকে আপনাদের একটা প্রশ্ন পরীক্ষায় পেতে পারেন। তো চলেন এখন আমরা একটু সেটা নিয়ে কথা বলি, যে আসলে কোন সংখ্যাটা কত দ্বারা বিভাজ্য, সেটা আমরা যদি একটু শিখতে চাই। দেখেন, এখানে বিভাজ্যতা মানে কোন একটা সংখ্যা অনেক বড়। হ্যাঁ, ধরেন কোন একটা সংখ্যা এত বড় একটা সংখ্যা, 2, 2, 5, 7, 9, 1, 1, 10, 12, 14, 16,
এখন আমি যদি বলি স্যার এই যে এত বড় একটা সংখ্যা, হ্যাঁ, আপনাকে জিজ্ঞেস করলাম যে স্যার এই সংখ্যাটা দুই দ্বারা বিভাজ্য কিনা। বিভাজ্য মানে এটাকে দুই দ্বারা নিঃশেষে ভাগ করা যাবে কিনা, নিঃশেষে বিভাজ্য হবে কিনা। এটা আমি আপনাকে বললাম যে 3 দ্বারা বিভাজ্য কিনা। আমি আপনাকে বললাম 4 দ্বারা বিভাজ্য কিনা। আপনি কি করবেন? এত বড় সংখ্যা ভাগ করা কি পসিবল? এত বড় সংখ্যাটা ভাগ করা কি পসিবল কিনা বলেন? এত বড় সংখ্যা এটা কি ভাগ করে দেখা পসিবল? কত বড় সংখ্যা গোনাও তো সম্ভব না, তাই না? তো অনেক বড় একটা সংখ্যা। তো এরকম কোন একটা বড় সংখ্যা সেটা মানে বিভাজ্য কিনা, কোন একটা সংখ্যা দ্বারা ভাগ করা যাবে কিনা, এইটার একটা গোপন ট্রিক, শর্টকাট ট্রিক্স আমরা শিখবো যেটা আমাদের বইয়ের মধ্যে আছে। ঠিক আছে? তো চলুন একটু জানি। আচ্ছা আপনারা একটু বলেন আমাকে যে এইগুলা যে 2 দ্বারা বিভাজ্য কিনা, 3 দ্বারা বিভাজ্য কিনা কেমনে করবেন স্যার বলেন? যারা আছেন একটু বলেন যে এত বড় একটা সংখ্যা এটা 2 দ্বারা ভাগ করা যাবে কিনা, 3 দ্বারা ভাগ করা যাবে কিনা, 4 দ্বারা ভাগ করা যাবে কিনা একটু বলেন তো দেখি। আচ্ছা, যদি না জানেন সমস্যা নাই, আমি জানাই দিব। এটা কোনো ফ্যাক্ট না। বাট আমি আপনাদের একটু মেধা যাচাই করতে চাই। আমি যখন ইন্টারমিডিয়েটে পড়তাম আমাদের এক স্যার ছিল। ওনার কাছে প্রাইভেট পড়তাম। পরে স্যারকে জিজ্ঞেস করলাম, "স্যার যে আমাদের কঠিন প্রশ্নগুলা কেন করা হয় পরীক্ষার মধ্যে?" দেখেন পরীক্ষার মধ্যে এমন কিছু হার্ড কোয়েশ্চেন করা হয়। তো স্যারকে বললাম, "স্যার এগুলো আমাদের আটকানোর জন্য করেন না?" পরে বলল, "না স্যার, হার্ড কোয়েশ্চেন গুলো আপনাদেরকে আটকানোর জন্য করা হয় না, আপনাদের মেধা যাচাই করার জন্য করা হয়।" ঠিক আছে? সো আমিও এরকম একটা হার্ড বিষয়টা মানে এত বড় একটা সংখ্যা দিয়ে আপনাদেরকে বললাম যে এটা কি 2 দ্বারা ভাগ হবে কিনা, 3 দ্বারা ভাগ হবে কিনা, 4 দ্বারা ভাগ হবে কিনা বলেন আমারে। ঠিক আছে? আচ্ছা অনেকে অনেক কিছু বলতেছেন যে ২ ৪ দিয়ে ভাগ যাবে, ৩ দিয়ে যাবে না। ৩ এরটা বুঝতেছেন না। ঠিক আছে? আচ্ছা ২ ৪ টা সহজ আছে সেইজন্য হয়তো বলতেছেন। ৩ এরটাও সহজ হয়ে যাবে। ইনশাআল্লাহ ৩ এরটাও সহজ হয়ে যাবে, হ্যাঁ? দেখেন ২ দ্বারা আপনি কাদেরকে ভাগ করতে পারবেন? ২ দ্বারা কাদেরকে আপনি ভাগ করতে পারবেন? ২ দ্বারা আসলে বিভাজ্য হওয়ার নিয়মটা কি? নিয়ম হচ্ছে যদি খেয়াল করেন সংখ্যা আগে যত বড় থাকুক কোনো সমস্যা নাই, আপনি জাস্ট তার একক স্থানীয় গড়টা দেখবেন। একক স্থানীয় গড়টা, এককের অঙ্কটা দেখবেন যে এই সংখ্যাটা কি জোড় আছে না বিজোড় আছে, কি আছে জোড় না বিজোড়। একক স্থানীয় অঙ্ক, একক স্থানীয় অঙ্ক, একক স্থানীয় অঙ্ক যদি জোড় হয় তবে ওটা ২ দ্বারা বিভাজ্য। একক স্থানীয় অঙ্কটা ২ দ্বারা ভাগ করা গেলে সেটা ২ দ্বারা ভাগ করা যাবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা ২ দ্বারা ভাগ করার নিয়ম করে মানে পারলাম যে একক স্থানীয় অঙ্কটা কি হইতে হবে? জোড় হইতে হবে। দ্যাট মিনস একক স্থানীয় গড়ে যদি ০ থাকে, ২ থাকে, ৪ থাকে, ৬ থাকে, ৮ থাকে, হ্যাঁ? তো অবশ্যই সেটা ২ দ্বারা ভাগ করা যাবে। কথা ক্লিয়ার? আচ্ছা। এখন আসেন ৪ দ্বারা ভাগ করার নিয়ম। ৪ দ্বারা ভাগ করার নিয়ম এটা আমরা সবাই খুব ভালো করে জানি। তাই না? ৪ দ্বারা ভাগ করার নিয়মটা আমরা কি স্যার খুব ভালো করেই জানি। আমরা একক আর দশক স্থানীয় যে অঙ্ক দুইটা থাকবে, এই দুইটাকে আমরা কি করব স্যার? এই দুইটা মিলে যে সংখ্যাটা গঠন করবে, সেই সংখ্যাটা যদি ৪ দ্বারা ভাগ যায়, তাহলে পুরা সংখ্যাটাই কি স্যার ৪ দ্বারা ভাগ যাবে। ঠিক আছে? একক এবং দশক শ্রেণী অঙ্ক মিলে যে সংখ্যাটা গঠন করবে, যেমন এখানে খেয়াল করেন একক এবং দশক এই দুইটা মিলে কত গঠন করছে ১৬। তাহলে ১৬ কে ৪ দ্বারা ভাগ যায় না? ১৬ যেহেতু ৪ দ্বারা বিভাজ্য তার মানে কি পুরো সংখ্যাটাই ৪ দ্বারা ভাগ যাবে। এরপর আসেন ৩ দ্বারা। ৩ দ্বারা ভাগ করার নিয়ম কি? আপনি সবগুলা সংখ্যা কি করবেন? যোগ করবেন। ঠিক আছে? যোগফল বের করবেন। এখানে যতগুলো অঙ্ক আছে সবগুলা ডিজিটের কি করবেন? যোগফল বের করবেন। এই যোগফলটা যদি ৩ দ্বারা ভাগ করতে আপনি পারেন তাহলে ৩ দ্বারা ভাগ যাবে। আপনি যোগফলকে যদি যদি ৩ দ্বারা ভাগ করতে পারেন তাহলে পুরো সংখ্যাটা ৩ দ্বারা ভাগ হবে, ভাগ যাবে। ঠিক আছে? আর যদি না পারেন তাহলে সেটা ভাগ যাবে না। এখন আমরা এখানে যে অঙ্কগুলো আছে এগুলো একটু যোগ করে দেখি, হ্যাঁ? খেয়াল করেন। কত আছে? ২, ৫, ৭, ৯,
পরে আছে এক এক, এক যোগ এক যোগ এক যোগ শূন্য যোগ এক যোগ দুই যোগ এক যোগ চার যোগ এক যোগ ছয়। যোগ করেন স্যার। 7, 16, 25, 26, 27, 28, 29, 31, 32, 36, 37, 37, 37 আর 6 কত? 43। মানে এখানে যোগফল কত আসছে? 43। সবগুলা ডিজিটের যোগফল আসছে কত স্যার? 43। এখন এই 43 কে আমি কি 3 দ্বারা নিঃশেষে ভাগ করতে পারি? ভাগ যায় না স্যার, নিঃশেষে ভাগ যায় না। তা যেহেতু যায় না তাহলে এটা 3 দ্বারা বিভাজ্য নয়। যেহেতু যায় না তাহলে এটা কি স্যার 3 দ্বারা বিভাজ্য নয়। ঠিক আছে? যেহেতু ভাগ যায় না তাহলে এটা অবশ্যই 3 দ্বারা বিভাজ্য নয়। আশা করি আমরা এটুকু বুঝতে পারছি। ঠিক আছে? হ্যাঁ, এটা 3 দ্বারা বিভাজ্য নয়। ওকে? তো যাই হোক, এরপরে খেয়াল করেন। এরপর আসেন 5 দ্বারা ভাগ করার নিয়ম শিখি, 6 দ্বারা ভাগ দ্বারা নিয়ম শিখি। 5 দ্বারা বিভাজ্য, 5 দ্বারা কাউকে ভাগ করা যাবে কিনা, এটার জন্য নিয়মটা হচ্ছে একক স্থানীয়র গড়ে, একক স্থানীয় যে অঙ্কটা থাকবে, হ্যাঁ, একক স্থানীয় অঙ্কটা যদি 0 অথবা 5 থাকে, হ্যাঁ, কি থাকে স্যার? 0 অথবা 5 থাকে, সেটা 5 দ্বারা ভাগ যাবে। ঠিক আছে? আচ্ছা, তারপরে 6 দ্বারা বিভাজ্য, 6 দ্বারা বিভাজ্য, 6 দ্বারা বিভাজ্য। তো 6 দ্বারা বিভাজ্য আমরা কেমনে বুঝবো? 6 দ্বারা বিভাজ্য আমরা কেমনে বুঝবো? নিয়মটা হচ্ছে স্যার, যদি সংখ্যাটা 2 এবং 3 দ্বারা বিভাজ্য হলে, বিভাজ্য হলে 2 এবং 3 দ্বারা বিভাজ্য হলে 6 দ্বারা বিভাজ্য হবে। মানে কোনো সংখ্যাকে আপনি 2 দ্বারা ভাগ করতে পারেন, 3 দ্বারা ভাগ করতে পারেন, তখনই সংখ্যাটা 6 দ্বারা ভাগ করা যাবে। ঠিক আছে? আমরা দু একটা এক্সাম্পল দেখি নাকি? ঠিক আছে? আচ্ছা, তো আশা করি এটা ক্লিয়ার আপনাদের। তাহলে একটা এক্সাম্পল দেওয়া যাক যে আসলে 5 দ্বারা কারে ভাগ করা যাবে, কারে যাবে না। ধরেন এরকম একটা সংখ্যা খুব বড়, 5, 51, 52, 53, ঠিক আছে, লাস্টে দেখলেন 30 লেখা আছে। ঠিক আছে? এ দেখেন কত বড় একটা সংখ্যা, তাই না? এই সংখ্যা লাস্টে কি আছে দেখেন, আপনি খালি এ আগে কি আছে এটা দেখার দরকার নাই। আপনি কি দেখবেন? এই যে এই একক শ্রেণীর গড়টা দেখবেন, যে একক শ্রেণীর গড়ে কি আছে। তো আমরা দেখতে পাচ্ছি শূন্য আছে। যেহেতু শূন্য আছে, আমি বলছি শূন্য তো 5 থাকলে সেটা 5 দ্বারা বিভাজ্য হবে। তো শূন্য যেহেতু আছে এবং তাহলে এটা অবশ্যই 5 দ্বারা ভাগ করা যাবে। এখন 6 দ্বারা ভাগ করা যাবে কিনা সেটা আমি কেমনে দেখবো? সেটা দেখবো 2 এবং 3 দ্বারা ভাগ করা যায় কিনা। তা 2 দ্বারা ভাগ করবো কেমনে? যে একক স্থানীয় গড় জোড়া আছে কিনা, হ্যাঁ জোড়া আছে, তাহলে 2 দ্বারা ভাগ করা যায়। এখন দেখবো আমি 3 দ্বারা ভাগ করা যায় কিনা। 3 দ্বারা ভাগ করার সিস্টেমটা কি? এদের যোগফল বের করতে হবে। তাহলে কত হয় দেখি? 5 5 10, 11, 16, 18, 23, 26, 27, 32, 34, 34 আর 9 হচ্ছে আপনার 43, 46, তাই না? তো 46 কে দেখেন 3 দ্বারা ভাগ করা যায় কিনা। 46 কে আপনি হচ্ছে 3 দ্বারা ভাগ করতে পারেন কিনা। ঠিক আছে? তো 46 তো 3 দ্বারা বিভাজ্য নয়। তাহলে এই সংখ্যাটা 2 দ্বারা ভাগ করা গেলেও এটাকে আপনি 2 দ্বারা ভাগ করতে পারতেছেন, কিন্তু 3 দ্বারা তো ভাগ করতে পারতেছেন না। তার মানে এই সংখ্যাটা 6 দ্বারা বিভাজ্য হবে না। ঠিক আছে? সো একটু খেয়াল করেন আপনারা এই পর্যন্ত বুঝছেন কিনা আমাকে একটু বলেন। ঠিক আছে? একটু বলেন যে এই পর্যন্ত ক্লিয়ার কিনা, দেখি আরো কিছু আছে কিনা।
তো যিনি একদিন বলছিলেন গ্রুপে, তিনি কি পাইছেন? আনসারটা পাইছেন? পাইছেন কিনা? ও আরেকটা সংখ্যা আছে দেখেন আমাদের বইয়ের মধ্যে, সেটা একটু বুঝাই দিই। সেটা হচ্ছে 9 দ্বারা বিভাজ্য। 3 আর 9 সেম নিয়ম। 3 আর 9 একই নিয়ম। ঠিক আছে? 3 আর 9 একই নিয়ম। তো যোগফলটা 3 দ্বারা ভাগ করা গেলে 3 দ্বারা বিভাজ্য হবে। যোগফলটা 9 দ্বারা ভাগ করা গেলে 9 দ্বারা বিভাজ্য হবে। তো আশা করি আপনাদের এই পর্যন্ত ক্লিয়ার নাকি? এই যে বিভাজ্যর যে বিষয়টা ছিল, সো আমি আশা করি এটা আপনাদেরকে বুঝাতে পারছি। নাকি? বিভাজ্যের বিষয়টা আশা করি আপনারা বুঝতে পারছেন। সো এখন আসেন এমসিকিউ চলে যায় আগের মতো। স্যার, এটা একটু খেয়াল করেন। আমাদের এই অঙ্কগুলো পরীক্ষায় থাকতে পারে, ঠিক আছে? তো কি বলছে ভালো করে খেয়াল করেন। একটি দ্রব্য 20% ক্ষতিতে আপনি বিক্রয় করছেন, হ্যাঁ? 20% ক্ষতিতে বিক্রয় করা হলো। তাহলে এই ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের অনুপাত কোনটি? ঠিক আছে? ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের অনুপাত কোনটি? ক্রয় মূল্য আর হচ্ছে বিক্রয় মূল্য। এটা একদম সোজা। এটা আমি আশা করি সবাই পারবেন। বলেন, দ্রুত বলে ফেলেন। যে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের অনুপাত কত হবে? 20% ক্ষতি। একটু বলেন, দ্রুত বলেন। দ্রুত বলেন। 20% ক্ষতি মানে কি বলেন? 20% ক্ষতি মানে আপনি 100 টাকার একটা জিনিস 100 টাকায় কিনছেন। তো আপনার ক্রয় মূল্য ছিল কত? 100 টাকা। কিন্তু আপনি 20% ক্ষতিতে বিক্রি করছেন, তাই তো? 20% ক্ষতিতে আপনি কি করছেন? বিক্রি করছেন। তো 20% ক্ষতি মানে আপনি বিক্রি করছেন কয় টাকা দিয়ে? 80 টাকা। আপনি 100 টাকা 20 বাদ দেন, থাকবে 80। তাহলে এইটা হচ্ছে আপনার ক্রয় মূল্য, এটা হচ্ছে আপনার বিক্রয় মূল্য। সো এই দুইটারে 20 দ্বারা ভাগ করা যায়। 100 রে 20 দ্বারা ভাগ করলে 5 থাকে, 80 রে 20 দ্বারা ভাগ করলে 4 থাকে। তাহলে অনুপাতটা হবে 5:4। তাহলে কোথায় আছে? খ নম্বরে। সো খ নম্বর হবে এক্সাক্ট আনসার। সো অনেকে আবার বি নাম্বার বলেছেন, অসংখ্য ধন্যবাদ যারা বি বলেছেন। যারা বি নাম্বারটা বলেছেন অসংখ্য ধন্যবাদ। অনেকবার ক বলছেন না, স্যার এটা ক হবে না, এটা হবে খ নাম্বারটা। কারণ ক্রয় মূল্যটা আগে, ক্রয় মূল্য 100, হ্যাঁ, আর বিক্রয় মূল্যটা পরে। অনুপাতের ক্ষেত্রে এটা একটু ভালো করে খেয়াল করবেন। যেটা আগে বলছে সেটা আগে রাখার চেষ্টা করবেন, আর যেটা পরে বলছে সেটা পরে রাখার ট্রাই করবেন। যদি আগে পরে উল্টাপাল্টা করে ফেলেন তাহলে কিন্তু আপনার পুরো অঙ্কটাই ভুল হওয়ার একটা চান্স থাকবে, ঠিক আছে? সো এখন আমরা দেখি পরের ম্যাথটা। এইটা বলেন, এটা কত হবে বলেন তো? চান্স থাকে, ঠিক আছে? এখন আমরা দেখি পরের ম্যাথটা। আচ্ছা, আপনারা সাউন্ড শুনেন না কেন? এইটা বলেন, এটা কত হবে বলেন তো? আমি তো যথেষ্ট শুনতে পাচ্ছি। এখন আমরা দেখি পরের ম্যাথটা। শুনতেছেন? আমার ফোনে সাউন্ড এমনি কম। আচ্ছা, এখন বলেন, যারা আছেন অর্ক, হ্যাঁ ওইগুলা গাইডে আছে, একটু দেখে নিন, ঠিক আছে? ফিরোজ বলতেছেন, রিহাফ এ বলতেছেন। আপনারা এটা কোন মূলে বলতেছেন? এখানে ভগ্নাংশটা দেখছেন, এটা কিন্তু একটা পৌনঃপুনিক ভগ্নাংশ। 0.6৯ পৌনঃপুনিক, এটা সমান কত বলছে? এখানে একটা পৌনঃপুনিক আছে। তাহলে পৌনঃপুনিক ভগ্নাংশটাকে স্বাভাবিক ভগ্নাংশে কেমনে প্রকাশ করে? আপনারা এখানে পৌনঃপুনিকটা দেখেন নাই, না দেখার কারণে অনেকে এইটা আনসার বলতেছেন। সো যাদের চোখে একটু সমস্যা আছে, যারা চোখে একটু কম দেখেন, বুঝছেন, তো তাদের জন্য কিন্তু এটা ঝামেলা। যারা চোখে কম দেখতেছেন তাদের জন্য কিন্তু এটা একটি স্যার, এটা একটু ঝামেলা। কিরকম ঝামেলা? কারণ আপনি চোখে যদি কম দেখেন তাহলে কিন্তু এই পৌনঃপুনিক যে উপরে দেওয়া আছে এটা কিন্তু আপনার চোখে ভাসবে না, হ্যাঁ? স্যার এটা যদি চোখে না ভাসে তখনই কিন্তু আপনি অঙ্কটা ভুল করবেন। আচ্ছা, কি বলছেন এটা? দুর্জয় না? ওকে, আচ্ছা। তো এখন একটু খেয়াল করেন, এটা কেমনে তুলবেন? আমরা জানি পুনঃপুনিকের জন্য কি দিতে হবে স্যার? একটার পর পুনঃপুনিক আছে, একটা নয়। যে কয়টা নাই এই কয়টা শূন্য। দশমিকের পরে যে কয়টা থাকবে না এই কয়টা কি দিবেন? শূন্য দিবেন, তাই না? আচ্ছা,
এরপরে পৌনঃপুনিক ছাড়া সংখ্যাটা লিখবেন, কত হচ্ছে 69। পৌনঃপুনিক ছাড়া আছে কত 6, বাদ দেন 6। তাহলে হচ্ছে 63/90। কাটাকাটি করেন 7 দ্বারা, 7 দ্বারা যদি কাটি, সরি 9 দ্বারা যদি কাটি, 9×90, 7 নং 63। তাহলে কত 7/10, এটা হবে আনসার। ঠিক আছে, এইটা আমাদের আনসার। ক্লিয়ার তো নাকি? আশা করি ক্লিয়ার। এটার আনসারটা হবে এই ঘ নাম্বারটা আমাদের আনসার হবে। একটি বর্গের ঘূর্ণন প্রতিসমতার মাত্রা কত? এই বলেন এটা আনসার কত হবে? একটা বর্গের ঘূর্ণন প্রতিসমতার মাত্রা কত হবে? এটা বুঝেন, প্রশ্নটা বুঝেন। এই যে একটা বর্গ, এই বর্গটারে কত ডিগ্রি কোণে ঘুরালে এটা আবার এইরকমই হয়ে যাবে। ঠিক আছে, মানে এটা একটা বর্গ, এটার আপনি কত ডিগ্রি কোণে যদি ঘুরান, ঘুরাইলে আবার এটা আগের অবস্থায় চলে আসবে, মানে আগের মতোই হবে। ঠিক আছে, বর্গই দেখা যাবে। এইটা একটু বলেন দেখি, মাথা খাটান, যে একটা বর্গের ঘূর্ণন প্রতিসমতার মাত্রাটা কত? প্রতিসমতার মাত্রাটা কত? দ্রুত বলতে হবে স্যার। আমরা অনেকগুলো এমসিকিউ সলভ করবো আজকের ক্লাসে, আমাদের অনেকগুলো এমসিকিউ আছে। হ্যাঁ, অনেকগুলো এমসিকিউ আছে। কতগুলো দেখছেন? 46টা এমসিকিউ আছে। সো একটু দ্রুত সলভ করি, আমরা একটু দ্রুত যাওয়ার চেষ্টা করব। হ্যাঁ, আমরা একটু দ্রুত যাওয়ার চেষ্টা করি, যেগুলো আমরা পারবো এগুলো স্কিপ করে চলে যাব। একটু দ্রুত যাওয়ার চেষ্টা করি। কি কয়, আগেরটা বুঝেন নাই? পৌনঃপুনিক ভগ্নাংশ পারেন না? হ্যাঁ, পৌনঃপুনিক ভগ্নাংশটা কি পারেন না নাকি? পথের দিশারি 360 বলছেন, পথের দিশারি বলছেন, আগেরটা বুঝি নাই। আচ্ছা ঠিক আছে, তাজবির রহমান। আচ্ছা, এটা অনেকে বলতেছেন 360, আবার অনেকে হিরোস বলতেছেন। আচ্ছা ঠিক আছে, আমরা এটাতে পরে আসি। আগেরটা একটু দেখাই দিই, আগেরটা একটু খেয়াল করেন। দেখেন, পৌনঃপুনিক একটা হচ্ছে নরমাল ভগ্নাংশ। পৌনঃপুনিক কাকে বলে? পৌনঃপুনিক কাকে বলে সেটাকে বুঝতে হবে। পৌনঃপুনিক ভগ্নাংশটা আসলে আমরা কাকে বলি? হ্যাঁ, তো এই পৌনঃপুনিক ভগ্নাংশটা আসলে আমরা কাকে বলতেছি? ধরেন আমি যদি আপনাকে বলি যে আপনি 20কে 3 দ্বারা ভাগ করেন, 20কে 3 দ্বারা কি করেন? ভাগ করেন। এখন আপনি 20কে যখন 3 দ্বারা ভাগ করবেন, তখন ভাগ করেন, দেখবেন 3 20-এর মধ্যে কয়বার যায় স্যার? 6 বার যায়। তারপর আবার কাটে নামাইবেন, 3 6 কয়টা? 18। আবার কাটে নামাবেন 2, আবার কত হবে? 20 হবে দশমিক দিলে। তাহলে এরপরে দেখবেন 6 আসতেই থাকবে, বারবার 6 আসবে। তাহলে এই যে আপনি বারবার যে 6 আসতেছে, 6 লিখতে লিখতে আপনি আপনার খাতা কলম সব শেষ হয়ে যাবে, তবু আপনি এটাকে কমপ্লিট করতে পারবেন না। তবু আপনি এটাকে কি করতে পারবেন না? কমপ্লিট করতে পারবেন না। তাহলে যে সকল সংখ্যাকে এরকম ভাগ করে শেষ হয়ে যায় না, একই সংখ্যা বারবার পুনরাবৃত্তি হয়, বারবার আসে, ঠিক আছে, তখন আমরা সেটাকে বারবার না লিখে কি করি স্যার? তাদের একটার উপরে কি দিয়ে দিই স্যার? পৌনঃপুনিক দিয়ে দিই। তাদের একটার উপরে আমরা কি দিয়ে দিই স্যার? পৌনঃপুনিক দিয়ে দিই। ঠিক আছে, সেই হচ্ছে পৌনঃপুনিক ভগ্নাংশ। এখন কোন একটা পৌনঃপুনিক ভগ্নাংশ আপনি কেমনে তুলবেন স্যার? কেমনে তুলবেন? খেয়াল করেন, একটু আগে যেটা দেওয়া ছিল 0.69, এটার পরে পৌনঃপুনিক দেওয়া আছে। নর্মালি যদি এটা একটা স্বাভাবিক ভগ্নাংশ থাকতো, আমরা কি করতাম? এই যে দশমিকের পরিবর্তে আমরা একটা 1 দিতাম, কয়টা ঘর আছে? 2টা, সেই জন্য 2টা শূন্য, আর উপরে যেটা আছে সেটা লিখে দিতাম। এটা হচ্ছে নর্মাল কোন একটা ভগ্নাংশ বানানোর প্রসেস, সাধারণ যে ভগ্নাংশগুলো, দশমিক ভগ্নাংশকে। বাট এটার জন্য, এটা তো একটা পৌনঃপুনিক ভগ্নাংশ, সেই জন্য কি করতে হবে স্যার? কয়টা সংখ্যার উপরে পৌনঃপুনিক আছে বলেন? একটার উপরে পৌনঃপুনিক আছে। যে কয়টা পৌনঃপুনিক আছে, আমরা এই কয়টাই 9 দিব। ঠিক আছে, যে কয়টা পৌনঃপুনিক থাকবে আমরা এই কয়টাই কি করব? পৌনঃপুনিক দিব। যদি এরকম থাকতো আমাদের, দেখেন এখানে একটার উপর পৌনঃপুনিক আছে, তার মানে একটা 9 দিবেন। ছাড়া কয়টা আছে? পৌনঃপুনিক ছাড়া কয়টা আছে দশমিকের পর? একটা। তাহলে যে একটা শূন্য। ঠিক আছে, তারপরে কি করবেন? উপরে যে সংখ্যাটা আছে পৌনঃপুনিক দশমিক ছাড়া, যে সংখ্যাটা আছে এটা লিখেন, কত আছে? 69, তাই না? লিখলেন, লিখার পরে এখানে দেখেন পৌনঃপুনিক ছাড়া কত আছে স্যার? 6 আছে। এই 6টা বিয়োগ করে দিবেন। তাহলে বিয়োগ করলে থাকে কত? 69 তে 6 বাদ দেন, 63 থাকে। 63/90 ভাগ করলে দেখবেন 7/10 থাকে। ঠিক আছে, এখন আশা করি বুঝতে পারছেন নাকি? আবার যদি এরকম থাকতো
যে 0.639, হ্যাঁ, এখানে একটা পৌনঃপুনিক, এখানে একটা পৌনঃপুনিক। তাহলে কিন্তু এখানে পৌনঃপুনিক কয়টার উপর আছে বলেন তো স্যার? ৩টার উপরে আছে। মানে ফার্স্টে আছে একটা, লাস্টে আছে একটা, মাঝখানে দেওয়া নাই। তার মানে বুঝতে হবে যে এই তিনটার উপরে কি আছে স্যার? পৌনঃপুনিক আছে। সেক্ষেত্রে কিন্তু আপনার কি হবে স্যার? ৩টা ৯ হবে। সেক্ষেত্রে কি হবে? ৩টা ৯ই লিখতে হবে। ধরে নিতে হবে যে এখানে ৩টার উপরে কি আছে? পৌনঃপুনিক আছে। তো এই হচ্ছে পৌনঃপুনিক ভগ্নাংশ থেকে জেনারেল ভগ্নাংশে কনভার্ট করার নিয়মটা। ঠিক আছে? এরপরে আসেন, একটা বর্গের গুণন প্রতিসমতার মাত্রা। এটা হবে 90 ডিগ্রি। কেন স্যার? কারণ আপনি যদি এই বর্গটাকে 90 ডিগ্রি কোণে ঘুরান, হ্যাঁ, এটাকে যদি 90 ডিগ্রি কোণে কি করেন, ঘুরান, সে আগের অবস্থায় ফিরে আপনি পাবেন। ঠিক আছে? সেই জন্য একটা বর্গের গুণন প্রতিসমতার মাত্রা হবে 90 ডিগ্রি। এরপরে এটা যেটা করাইছি, এটা অনেকবারই করাইছি। জাস্ট এখানে ওয়াই এর ভ্যালুটা কত বসাবেন? এই ওয়াই এর ভ্যালুটা বসাবেন -1। ঠিক আছে? এই যে -1 বসাবেন। ওয়াই এর ভ্যালুটা -1 কত হচ্ছে স্যার? -1। এই যে দেখেন এখানে কত দেওয়া আছে? -1 দেওয়া আছে। তাহলে ওয়াই এর মান এই যে এখানে কি দেওয়া আছে? ওয়াই দেওয়া আছে। এটা হচ্ছে এই চলকের ভ্যালুটা বসাতে হবে। ইনপুট কত আছে? ওয়াই এর মান -1 আছে। আপনি পুরা সমীকরণ ওয়াই এর মান -1 বসান। ঠিক আছে? তাহলে কত আসে? -1 হোল টু দি পাওয়ার 4 প্লাস 5 ইনটু -1 হোল স্কয়ার -3। সো এখানে আসে কত? 1 আসে, আর এখানে আসে 5 ইনটু 1 3। সো 1 প্লাস 5 3 সমান হচ্ছে 5 আর 1 6, 6 বিয়োগ 3 মানে হচ্ছে 3 থাকে। 3 কোথায় আছে স্যার? এই যে এটা, এটি আনসার। ওকে, সো ক্লিয়ার কিনা একটু বলতে হবে আমাকে। আমি আশা করি সবাই এই পর্যন্ত আমরা বুঝতে পারছি, কোনো সমস্যা থাকার কথা না। ঠিক আছে? এটা জাস্ট খেলে আমরা মান বসাই দিব। ওকে, আচ্ছা, আপনাদেরকে আমি একটা কোশ্চেন করি, বলেন তো, এটা যদি পেরে থাকেন তাহলে এটা আমার বলেন, আমি আপনাদেরকে একটু মেধা যাচাই করি, দেখি আপনারা ফাংশন কেমন বুঝেন। এফ অফ এক্স সমান হচ্ছে 10 হলে এফ অফ 0 সমান সমান কত? এই স্যার একটু বলেন স্যার, এইটার মানটা কত? এইটার আনসারটা কত? আনসার বলেন। যে এফ অফ এক্স সমান হচ্ছে 10 হলে, তাহলে আপনার তাহলে আপনার এফ অফ 0 সমান কত? দেখি আমার শিক্ষার্থীরা কেমন মেধাবী। দ্রুত বলতে হবে স্যার, দ্রুত বলতে হবে, হ্যাঁ, দ্রুত বলতে হবে। বলেন, এটা বলেন, হ্যাঁ, যে এফ অফ এক্স সমান এটা দেওয়া আছে, এফ অফ এক্স সমান 10 হইলে এফ অফ 0 সমান কত? ফাংশন অফ 0 সমান সমান কত? আচ্ছা, অনেকে বলতেছেন 0 0 0। আচ্ছা, সঞ্জয় রয়, অনেকে 0 বলতেছেন। অনেকে কি বলতেছেন? 0 বলতেছেন, হ্যাঁ, দেখি। সাইফুল্লাহ হোসেন 0। আচ্ছা, সবাই 0 বলতেছেন। রামিজ, ফারিহা, সাইদি, সঞ্জয়, তাজবির রহমান, সঞ্জয়। আচ্ছা, দেখি আরো আনসার দেন, দেখি দেখি। অর্পণ রয়, অর্ক, দেখি কি বলছেন। 0 বলতেছেন না? সবাই 0 বলতেছে। অর্ক বলছে 10। আচ্ছা, তাহলে আপনাদের ভিতরে অর্ক একটু ডিফারেন্ট, আর সবাই ভুল বলছেন। অর্ক শুধু সঠিক আনসারটা বলছে। এটার আনসার কখনোই 0 হবে না। এগুলো হচ্ছে কি জানেন? এই যে দেখেন, একটা প্রশ্ন আমরা কি করলাম স্যার, একটা প্রশ্ন জাস্ট আমরা এক একটা এমসিকিউ এক এক অধ্যায়। দেখেন স্যার, এক একটা অধ্যায় এক একটা এমসিকিউ, আমরা অধ্যায় ভিত্তিক এমসিকিউ আলোচনা করেছি।
বাট এখন হচ্ছে যেগুলো কি আমরা একটু সুপার সাজেশন বেসড এমসিকিউ আলোচনা করতেছি, যেগুলো আসলে আমাদের পরীক্ষা আসার মতো। ঠিক আছে, বাট আমাদের জুম লাইভ ক্লাসগুলোতে আপনার হচ্ছে টপিক ভিত্তিক আলোচনা করা হয়, বাট এটা লাইভ ক্লাস পেলে আমরা আজকের ক্লাসে সুপার সাজেশন বেসড এমসিকিউ আলোচনা করতেছি, সেই জন্য এক একটা এক এক অধ্যায় থেকে আলোচনা করতেছি। দেখেন পরীক্ষা এটা হচ্ছে পরীক্ষার একটা জ্বালাই পালাই করা, কারণ আপনি যখন পরীক্ষায় যেমন যাবেন, পরীক্ষার হলে বসবেন, তখন আপনার এমসিকিউ গুলো তো অধ্যায় ভিত্তিক থাকবে না, যে অধ্যায় থেকে এটা আসছে এরকম না। একটা দেখবেন এই অধ্যায়, আরেকটা পরিমিতি, আরেকটা বীজগণিত, মানে উল্টাপাল্টা হবে। তার মানে কি আপনার ব্রেন স্টর্মিং হবে, তাই না? সেই ব্রেন স্টর্মিং প্র্যাকটিসটা আপনি এখন থেকেই শিখেন, সেক্ষেত্রে আপনার জন্য ভালো হবে, তাই না? ওকে, সো যারা বলতেছিলেন জিরো, এই আমরা প্রশ্ন দেখে আনসারটা বলে ফেলি, একটু বোঝার চেষ্টা করি না। আমরা প্রশ্ন দেখে কি করব, এরকম একটা প্রশ্ন আছে, ক নাম্বারে দেওয়া থাকবে স্যার শূন্য, হ্যাঁ ক নাম্বারে দেওয়া থাকবে কি স্যার শূন্য দেওয়া থাকবে। সো খ নাম্বার দেওয়া থাকবে ধরেন 12, আর একটা গ নাম্বার দেওয়া থাকবে ধরেন 10, ঠিক আছে, দেওয়া থাকবে কোনোটি না, এরকম একটা আনসার দেওয়া থাকবে। সো আমরা কি করব, আমরা খুব দ্রুত, হ্যাঁ এটা সমান 10 হবে, 0 সমান কত 0, ক নাম্বার দাগাই দিয়ে আসবো খুবই কনফিডেন্সের সহিত। আলটিমেটলি কি এই আনসারটাই আমাদের ভুল, সেই হচ্ছে ফ্যাক্ট। এই জন্য কি করতে হবে, একটু বুঝতে হবে। দেখেন এই যে এফ অফ এক্স সমান যে আমাদের 10 দেওয়া আছে, এই এক্সটা কি স্যার, এই যে আমরা এফ অফ জিরো স্যার, এই জিরোটা কোথায় বসাবো, এই জিরোটা বসাবো এক্স এর জায়গায়। আপনি খেয়াল করে দেখেন তো এই জায়গায় কোনো এক্স আছে কিনা, এক্স তো নাই, চলক তো কোথাও নাই। তো চলক যদি না থাকে আপনি কি জিরো বসানোর করতে জায়গা আছে? এটা তো কনস্ট্যান্ট, এটা তো একই থাকবে, এটার তো কোনো চেঞ্জ নাই। আপনি তো এক্স এর মান জিরো বসাবেন, বাট এখানে কোনো এক্স আছে নাকি? নাই স্যার, এক্স কিন্তু কোথাও নাই। সো এক্স যেহেতু কোথাও নাই, সেই জন্য এটার মান 10, এই 10 10ই থাকবে, কারণ এটা কনস্ট্যান্ট, ঠিক আছে। সেই জন্য এটার আনসারটা হবে কত স্যার, এই 10। সেই জন্য এটার আনসারটা হবে 10, ঠিক আছে। ওকে, ত্রিকোণমিতি থেকে এটা তো পারার কথা নাকি? এটা পারার কথা, এটা আশা করি সবাই পারবেন যে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটার সমান যদি 1 হয়, তবে থিটার মানটা কত বের করতে বলছে, তবে থিটার মান কত সেটা আপনাকে বের করতে বলছে। পারবো না? ত্রিকোণমিতি আমরা পারি অনেকে নাকি? তো ত্রিকোণমিতি তো পারি, এটা একদম সোজা, একটু করে ফেলবো। কিভাবে করবো দেখেন স্যার, বলছে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা সমান হচ্ছে 1 নাকি? আচ্ছা, cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার সমান কি জানি 1 মাইনাস cos স্কয়ার থিটা সমান হচ্ছে 1। আমরা কিন্তু পড়েছি sin স্কয়ার প্লাস cos স্কয়ার সমান কত 1, তাহলে sin স্কয়ার সমান কি হবে 1 মাইনাস cos স্কয়ার। এখন একটু খেয়াল করি, cos স্কয়ার থিটা মাইনাস 1 প্লাস cos স্কয়ার সমান 1, বা এখানে আমরা দেখতে পাচ্ছি cos স্কয়ার কয়টা আছে স্যার বলুন তো, দুইটা, 2 cos স্কয়ার থিটা সমান হচ্ছে 1 প্লাস 1 সমান কত 2, তাহলে 2 cos স্কয়ার থিটা সমান হচ্ছে কত 2। এই 2 আর একটু কাটা দেন, তাহলে cos স্কয়ার থিটা সমান কত পাচ্ছেন 1 পাচ্ছেন। তাই cos স্কয়ার থিটা সমান যদি 1 হয়, তাহলে cos থিটা সমান কত হচ্ছে 1। cos কত ডিগ্রি মান 1, cos 0 ডিগ্রি, তাহলে cos 0 ডিগ্রি। তাহলে আপনি cos cos কাটা দিলেন, ঠিক আছে, তো থিটা সমান কত পাইলেন 0 ডিগ্রি পাইলেন। তাহলে এটা থিটার মানটা কত 0 ডিগ্রি, তাই না? থিটার মানটা কত 0। ওকে ওকে সাইফুল, অসংখ্য ধন্যবাদ। সাইদি এটা 45 হবে না, এটা 45 হবে না। ত্রিকোণমিতি পড়তে গেলে আমাদেরকে একটা লম্বা ক্লাস করতে হবে, শর্ট ক্লাস আপনি ত্রিকোণমিতির আসলে এরকম ভাবে পারবেন না। ত্রিকোণমিতির জন্য আমাদের লম্বা ক্লাস করতে হবে। ত্রিকোণমিতি আলোচনা করা হয়েছে অসংখ্য রেকর্ডের ক্লাস, একটু একটু দেখে নেবেন যাদের গ্যাপ আছে, ঠিক আছে। ত্রিকোণমিতির সূত্র আছে, সূত্র শিখতে হবে, সূত্র না শিখলে কখনো এগুলো আপনার সমাধান করা পসিবল না, ঠিক আছে। আচ্ছা এরপরে যাই, এটা তো একদম সোজা, এটা পারবো, এইটা সমান এটা হলে এটা মান কত পারবো, এটা এটা পারবো। ও তালিকাবদ্ধ এটা দেখাই দিই, কি বলছে স্যার, এখানে বলা হয়েছে যে ডি একটা সেট ওয়াই সাজ দ্যাট ওয়াই বিলংস টু এন, ওয়াইটা হচ্ছে এন এর অন্তর্ভুক্ত। আগে আপনাকে বলতে হবে এন সমান কি, কি বুঝেন? এবার একটা ওয়াইয়ের একটা রেঞ্জ দেওয়া আছে, যে ওয়াইটা হচ্ছে 5 থেকে বড় 10 থেকে ছোট,
ঠিক আছে, এটা একদম সোজা। 5, 6, 7, 8, 9, 10। যখনই আমাদের এই যে নিচে একটা ইকুয়াল চিহ্ন দেওয়া থাকে তখন প্রান্তীয় ভ্যালুগুলা নিতে হয়। ঠিক আছে, তাহলে প্রান্তীয় ভ্যালু কত আছে? 5 আর 10, এই দুইটা নিবেন। যদি না থাকতো এটা, হ্যাঁ, তাহলে প্রান্তীয় ভ্যালুগুলো আপনি নিতেন না। তাহলে এটার আনসারটা কি হবে? বি সমান হচ্ছে এটা। আর এখানে এন মানে বুঝি আমরা কি? স্বাভাবিক সংখ্যা। এন মানে কি? স্বাভাবিক সংখ্যা। ঠিক আছে, ন্যাচারাল নাম্বার। ধনাত্মক যে পূর্ণ সংখ্যাগুলো আছে সেই ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলোকে আমরা কি বলি? ন্যাচারাল নাম্বার বলি। অসংখ্য ধন্যবাদ, অনেকেই ক নম্বর বলেছেন। তো যারা ক বলেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। এটা আনসারটা হবে আমাদের ক নাম্বারটা। তারপরে এটার মধ্যক কত? বলেন মধ্যক কেমনে বের করে স্যার? মধ্যক বের করার নিয়মটা কি? মধ্যক বের করার নিয়ম কি বলেন? কেমনে বের করব? মধ্যক বের করার নিয়মটা হচ্ছে এদেরকে খুব সুন্দর করে সাজাবেন, সিরিয়াল ওয়াইজ সাজাবেন। ঠিক আছে, ক্রম অনুসারে সাজাই লিখবেন সিরিয়াল অনুযায়ী। তাহলে প্রথম কত আছে স্যার? 0, এই যে লিখলেন 0। তারপরে 1, তারপরে কত আছে? 2, তারপরে 3, স্যার 3, তারপরে হচ্ছে 4, 5, 7, 10। কয়টা? 1, 2, 3, 4, 5, 6, 7, 8। 1, 2, 3, 4, 5, 6, 7, 8। 8টা না? 8টা সংখ্যা যদি হয়ে থাকে মাঝখানে কত পড়ছে একটু দেখেন। আপনি যদি মাঝখান পর্যন্ত যান তাহলে এই পাশে 3টা বাদ দেন, এই যে এই পাশে 3টা বাদ দিলাম, এই পাশের 3টা বাদ দিলাম, তাহলে মাঝখানে আছে কয়টা? এই দুইটা। এই দুইটার যে গড় না, এই দুইটার যে গড়, এই গড়টাই হবে কি এটার মধ্যে কত আছে? এই দুইটা। তাহলে 4 3 যোগ করলে কত হয় স্যার? 7। 7 রে 2 দ্বারা ভাগ করেন, কত হয় স্যার? 3.5। এটা হবে গ নাম্বারটা আনসার। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। অনেকে সি বলেছেন বাট অনেকে গ বলেছেন। এই বড় গ এটা হবে না। হ্যাঁ, সো মধ্যক বের করার নিয়মটা কি? যখন এরকম একটা সিরিয়াল দেওয়া থাকবে, উল্টাপাল্টা সিরিয়াল থাকবে, আপনি প্রথমত সেটাকে একটু সোজা করবেন, মানে ক্রমানুসারে সাজাবেন। সাজানোর পরে যদি দেখেন যে টোটাল সংখ্যাগুলা, টোটাল কয়টা সংখ্যা আছে, যে কয়টা সংখ্যা এখানে যে কয়টা সংখ্যা দেওয়া আছে, এই সংখ্যাগুলো যদি আমাদের জোড় থাকে, টোটাল উপাত্তগুলো যদি কি থাকে? জোড় সংখ্যা থাকে, হ্যাঁ, জোড় হলে মধ্যক বের করার নিয়মটা হচ্ছে কি জানেন? n তম পদ, সরি, যে n/2 তম পদ, 2 তম পদ প্লাস n/2 প্লাস 1 তম পদ, এই দুইটা পদের যে যোগফল আসে তাকে আমরা 2 দ্বারা ভাগ করলে কি পেয়ে যায়? মধ্যক পাওয়া যায়। তাহলে দেখেন এখানে পদ আছে কয়টা? টোটাল 8টা। কয়টা আছে? 8টা। তাহলে n/2, তাহলে কত হয়? 4। 4 নাম্বার পদ কোনটা আছে? 1 2 3 4, এই 4 নাম্বার পদ আছে 3। ঠিক আছে, আর n/2 প্লাস 1 মানে কত? 4 আর 1 5, তার মানে 5 তম পদ। ঠিক আছে, তাহলে এখানে আমাদের 4 নাম্বার পদ হচ্ছে 3 আর 5 নাম্বার পদ হচ্ছে 4। এই কারণে আমাদের আনসার এটা আসে। ঠিক আছে, বাট যদি বিজোড় হইতো স্যার, বাট যদি কি হইতো স্যার? বিজোড়। বিজোড় হইলে একটা হইতো। বিজোড় হইলে কি হইতো? একটা। বিজোড় হইলে মধ্যক বের করার সূত্র হচ্ছে স্যার, যদি বিজোড় হয় সেক্ষেত্রে আমাদের মধ্যক বের করার সূত্র হচ্ছে n+1/2 তম পদ সরাসরি। ঠিক আছে, n+1/2। ধরেন পদের সংখ্যা আমাদের 9টা আছে, তাহলে 9 এর সাথে 1 যোগ করেন, কত হলো? 10। 10 কে 2 দিয়ে ভাগ করলে তাহলে 5, তাহলে 5 নম্বর পদটাই হইতো আমাদের মধ্যক। ঠিক আছে, লগের পূর্ণক কত স্যার? 3। এই যেটা আগে করাইছিলাম, তাই না? বলেন x চলকের জন্য এই সমীকরণের ধ্রুবক পদের মান কত? বলেন। বলেন বলেন, এটা পারার কথা স্যার। এটা তো পারার কথা। এই সমীকরণে ধ্রুবক পদ কত? ধ্রুবক পদের ভ্যালুটা বের করবেন। ঠিক আছে,
এটা আমি আগের একটা ক্লাসে বুঝাই দিয়েছিলাম, ঠিক আছে? এটার উপর আমরা আগে একটা ক্লাস নিয়েছিলাম, সেই ক্লাসে আমি এটা করাই দিয়েছিলাম এই অঙ্কটাই। লগের পূর্ণক বের করতে হবে, হ্যাঁ? সো এটার একটা বৈজ্ঞানিক রূপ আছে। এই যে দশমিক সংখ্যাগুলো, এগুলো লেখার বৈজ্ঞানিক একটা রূপ আছে, ঠিক আছে? তো এই বৈজ্ঞানিক রূপটা আসলে কেমনে লিখতে হয়? আপনি দশমিকটা এখানে কোথায় আছে? এই জায়গায় দেখেন তো, আগে কি আছে? শূন্য, মানে কোনো পূর্ণ সংখ্যা নাই। আপনি সামনে কি আনবেন? পূর্ণ সংখ্যা। একটা পূর্ণ সংখ্যা আনতে গেলে 10 এর উপরে যে পাওয়ারটা হয় সেটি হচ্ছে তার লগের পূর্ণ, ঠিক আছে? মানে সিম্পলি বলি, এটাকে আসলে লগের পূর্ণক আপনি কেন বলতেছেন? আপনি যদি একটা 10 ভিত্তিক লগ এখানে বানাইতে চান, তাহলে দেখেন না এখানে যে পাওয়ারটা হয়, ঠিক আছে? তো সেম ভাবে এখানে দেখেন, আপনি দশমিকটা এই জায়গায় আছে, আপনি দশমিকটা এই জায়গা থেকে ট্রান্সফার করে এই জায়গায় নিয়ে যান, তাহলে কিন্তু এই পূর্ণ সংখ্যাটা সামনে চলে আসে। তাহলে আপনি যখন দশমিকটা এই 3 ঘর পিছনে নিবেন, 3 ঘর কি নিচ্ছেন? পিছনে নিচ্ছেন, তখন কিন্তু এখানে আপনার tan ইনভার্স কত হবে? 3 হবে। কথা কি বুঝাতে পারছি? দশমিকটা আমি কি করছি স্যার? কয় ঘর পিছে নিছি? দেখেন 1 2 3, 3 ঘর পিছে নিছি না? তাহলে tan এর উপর পাওয়ার আমার কত হবে? -3। বুঝতে পারছেন? tan এর উপর পাওয়ার কত হবে স্যার? -3 হবে। তাহলে তখন আমি এটাকে চাইলে এভাবে লিখতে পারবো 4.3 ইনটু tan ইনভার্স। এই দেখেন, তাহলে এটাকে একটা কি করছেন? সামনে একটা পূর্ণ সংখ্যা দিয়ে এটাকে এরকম একটা বৈজ্ঞানিক উপায়ে লিখছেন। সো বৈজ্ঞানিক উপায়ে যখন আপনি লিখছেন, তখন দেখেন তো এই 10 এর উপরে পাওয়ারটা কত আছে? -3। তাহলে এটা হচ্ছে লগের পূর্ণক। আর যেহেতু ঋণাত্মক, সেজন্য ঋণাত্মক আমরা এই যে প্রকাশ করছি। যদি ধনাত্মক আসতো এখানে, শুধু 3 আসতো, তাহলে আপনি 3 আনসার দিতেন। বুঝতে পারছেন? এখন আশা করি ক্লিয়ার। আহ এটা একদম সোজা, 3 4 12, 12 থেকে 10 বাদ দেন। আহ, বাদ হবে কিভাবে? 3 4 12 আর প্লাস 22 হয়ে যাচ্ছে, 22 তো কোথাও নাই, ঠিক আছে? আর ডাকি তো ভুল লিখছে মনে হয়। এখানে যদি এই টুটা না হয়, এটা যেরকম থাকে আর কি, হ্যাঁ, ডাকটা যেরকম হয় 4 ইন্টু 3 মাইনাস 5 ইন্টু 2 প্লাস এ সমান 0, যদি এরকম ডাক হয়ে থাকে, তাহলে দেখেন এখানে হচ্ছে 5 পাবেন 12, এখানে পাবেন 10 প্লাস এ সমান 0, তাহলে এখানে থাকে 2 প্লাস এ সমান 0, তাহলে এর সমান কত আসে? -2। তাহলে আনসারটা হবে যেটা ক নাম্বার, ঠিক আছে? তাহলে আনসারটা কি হবে? ক নাম্বার হবে। বুঝতে পারলাম? আর যদি এখানে এরকম থাকে যে 4x³ মাইনাস 5x² প্লাস এ সমান 0, যদি আমাদের এরকম থাকে, হ্যাঁ, যদি এরকম থাকে, এরকম থাকে যে এখানে ধ্রুবক পদ কত, তাহলে কিন্তু এই যে সুদেয় হইতো যে 4x³ মাইনাস 5x² প্লাস এ, ঠিক আছে? তো এখানে এই যে এ, এইটা তাহলে ধ্রুবক পদ হইতো, যেহেতু x চলকের জন্য বলছি, তাই না? তাহলে এখানে শুধু ধ্রুবক পদ হইতো এ। সো প্রশ্ন একটু গোলমাল আছে, সেই জন্য আমি এটা এইভাবে লিখে দিলাম যে দুই ভাবে যদি আসে, যেরকম যদি এই এটা থ্রিটা যদি আসলে এক্স এর পাওয়ার হিসেবে থাকতো যে 4x³ মাইনাস 5x² প্লাস এ, এরকম ভাবে আছে, তাহলে এখানে দেখেন এই দুইটার সাথে কিন্তু চলক আছে, এটার সাথে চলক নাই, তার মানে এটা ধ্রুবক পদ, ঠিক আছে? সেরকম ভাবে যদি বলতো, তাহলে ধ্রুবক পদ হইতো আমাদের কত? এ নাম্বারটা, ঠিক আছে? আহ সমীকরণের এক্সটাকে কি বলা হয়? এটা যদি না পারেন তো কেমনে হবে? এই এক্সটা কি বলে? আমরা চলক বলি, তাই না? এক্সটাকে আমরা কি বলি? চলক। আর এটা হচ্ছে কি স্যার? ধ্রুবক, তাই না? এটা করে দিতে হবে স্যার, বলেন তো এটার মান কত হবে? একদম সোজা, একটু করে দিই। cos x মাইনাস cot স্কয়ার সমান কত? 1। তাহলে 1 বাই sin স্কয়ার থিটা, 1 বাই sin স্কয়ার থিটা। আর 1 বাই sin স্কয়ার মানেই হচ্ছে কি? cosec স্কয়ার থিটা সমান হচ্ছে cosec থিটা। এটা আগের একটা ক্লাসে করাইছিলাম, এটা আগের একটা ক্লাসে আমরা করেছিলাম, তাই না? উফ, আচ্ছা, এরপরে এটা খালি থিটা কোণের ট্যানজেন্টের মান, থিটা কোণের ট্যানজেন্টের মান যদি √3 হয়, দেখেন কি বলছে, থিটা কোণের, তার মানে tan থিটা সমান কত? √3। tan থিটা সমান কত স্যার? √3। তো tan থিটা সমান যদি √3 হয়ে থাকে আমাদের, tan থিটা সমান যদি √3 হয়ে থাকে,
তাহলে এইটুকুর ভ্যালু কত? এইটুকুর ভ্যালু কত? দেখেন আমার এই জায়গায় একটা টেন আছে, এই জায়গায় একটা টেন আছে, তাহলে আপনি টেনটা কিন্তু কমন নিতে পারেন। তাহলে আপনি এখান থেকে যদি টেনটা কমন নেন তাহলে আপনার এখানে থাকবে কি কোসেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান। এখন বলেন স্যার কোসেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান সমান কত? আপনারা অবশ্যই বলেছেন কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার, এটা পড়েন নাই? মাইনাস কট স্কোয়ার থিটা সমান হচ্ছে ওয়ান, পড়ছেন তো নাকি? আচ্ছা, তাহলে কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার সমান ওয়ান। সো এখান থেকে আপনি লিখতে পারেন কোসেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান সমান হচ্ছে কট স্কোয়ার থিটা। এই যে এটা সমান কি লেখা যায়? কট স্কোয়ার থিটা লেখা যায়, ঠিক আছে? এটা লেখা যায় না? এখন টেন থিটা ইন্টু কট সমান কি জানি আমরা ওয়ান বাই টেন, তাহলে ওয়ান বাই টেন স্কোয়ার থিটা। এটা কায়দা দেন, নিচে কি থাকে? একটা টেন থাকে, ঠিক আছে? তাহলে এখানে আমরা টেনের মান কত আছে স্যার? ওয়ান বাই রুট থ্রি হবে, ওয়ান বাই রুট থ্রি হবে, ঠিক আছে? পারবো কিনা বলেন, পারবো কিনা বলেন? এটা হবে খ নাম্বারটা আনসার হবে, ঠিক আছে? এই যে টেন কমন নিলেন তাহলে হবে কোসেক স্কোয়ার মাইনাস ওয়ান, এটা সমান হচ্ছে কি কট স্কোয়ার। তাহলে কট সমান কি জানি ওয়ান বাই টেন, তাহলে টেন টেন কেটে দিয়ে নিচে একটা টেন থাকে, আর টেনের মানটা কত? রুট থ্রি, তাহলে ওয়ান বাই রুট থ্রি হবে, ঠিক আছে? আশা করি এটা পারবেন। আরো আছে? আরো দেখি অভাব নাই। আচ্ছা এইটা একটু করাই দিই আপনাদেরকে, দেখেন এটা শেষ করে দিই। এটা একদম সোজা, এইটুকুর মান দেওয়া আছে না? দেখেন এটা কেমনে করবেন, এটা পারার কথা নাকি? কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান হচ্ছে ফাইভ বাই সিক্স। আচ্ছা এটার উল্টাই দিবেন, হ্যাঁ এটার কি করবেন? উল্টাই দিবেন। সো উল্টাই দিলে কি হবে? এটা নিচে যে এক আছে, এই একটা যাবে উপরে আর এটা যাবে নিচে, তার মানে কজ স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান হচ্ছে সিক্স ডিভাইডেড বাই ফাইভ, সিক্স ডিভাইডেড বাই ফাইভ, ঠিক আছে? সিক্স ডিভাইডেড বাই ফাইভ। এখন আপনি কি করবেন? এই যে নিচের যেটা আছে না, এটার বিপরীত চিহ্ন দ্বারা উপরে আর নিচে কি করবেন? গুণ করবেন, উপরে আর নিচে গুণ করবেন। তাহলে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা বিপরীত চিহ্ন দ্বারা গুণ করতেছে, তাহলে এখানে মাইনাস আছে সেজন্য আমরা প্লাস একটা দ্বারা গুণ করতেছি, ঠিক আছে? কি ও cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা, ঠিক আছে? যে বিপরীত চিহ্ন দ্বারা কি করতেছে স্যার? গুণ করতেছে। cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা, ওকে? দেখছেন উপর আর নিচে কি করলাম? বিপরীত চিহ্ন বিশিষ্ট এটা দ্বারা গুণ করলাম, আর সমান কত? 6 ডিভাইডেড বাই 5। এই যে উল্টাই দিচ্ছি, দেখি আগে ছিল 5/6, এর উল্টানোর কারণে 6 নিচে 5 উপরে, হ্যাঁ? এর একটা সূত্র পড়ে a স্কয়ার মাইনাস বি স্কয়ার, সূত্র ফলালে কি হবে? সূত্র ফলালে হবে আমাদের a স্কয়ার মানে হচ্ছে cos স্কয়ার থিটা এর উপর একটা স্কয়ার নাকি মাইনাস বি স্কয়ার, বি কত স্যার? sin, তাহলে sin স্কয়ার থিটা আর একটা হোল স্কয়ার, আর উপরে cos স্কয়ার প্লাস sin স্কয়ার সমান কত? 1 সমান হচ্ছে 6/5, ওকে? 6 ডিভাইডেড বাই 5। এখন পরে দেখেন তাহলে কি থাকে? এখন পরে থাকতেছে আমাদের 1 ডিভাইডেড বাই cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস sin টু দি পাওয়ার 4 থিটা সমান কত? 6 ডিভাইডেড বাই 5, তাই না? 6 ডিভাইডেড বাই 5। এখন এটা উল্টাই দেন, উল্টাই দিলে কি হবে? cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস sin টু দি পাওয়ার 4 থিটা ইজ ইকুয়াল টু 5/6। এইটাই কোথায় আছে? 5/6, এই যে খ নাম্বার, এটাই আনসার হবে, ওকে? এটাই আনসার। এরপরেরটা, এরপরেরটা না করে দিই। এটা যদি না পারেন তাহলে কেমনে? sin থিটা cos x মাইনাস এটা, তার মানে হবে এখানে cot থিটা রুট cos স্কয়ার থিটা sin থিটা ইনটু cot থিটা, সো sin থিটা
ইন্টু কট মানে হচ্ছে কস বাই সাইন, এটা কাইটা দেন, তাই হচ্ছে কস থিটা। ঠিক আছে, কস থিটা কোথায় আছে, এটাই অ্যান্সার। ওকে, যাই হোক, আমি আজকে একটু দ্রুত গতিতে মনে হয় ক্লাস ছিলাম, কারণ শেষ অনেকগুলো এমসিকিউ ছিল, এগুলো একটু শেষ করে দিলাম। মূলত আমি অসুস্থ থাকার কারণে একটু দ্রুতই আজকে ক্লাস নিয়েছি, বা ইন ডিটেলস আরো আলোচনা করা প্রয়োজন ছিল, সেগুলো আসলে লাস্টের দিকে যে এমসিকিউ আছে সেগুলো একটু ইন ডিটেলস আলোচনা কম করেছি বাট একটু কম করেছি, আরো বেশি আলোচনা করলে হয়তো বা আপনারা আরো বেশি বুঝতে পারতেন। সো যাই হোক, আজকে আমরা এই পর্যন্ত শেষ করি। ইনশাল্লাহ সামনে কোনো ক্লাসে আবার যদি সুস্থ থাকি, ইনশাল্লাহ আপনাদের সাথে আবার দেখা হবে, আলোচনা হবে। আমরা নতুন একটা ক্লাস করবো ইনশাল্লাহ, এবং যেখানে আমরা আবার এই ম্যাথমেটিক্স এর বা ফিজিক্স এর অথবা কেমিস্ট্রির কোনো একটা টপিক নিয়ে আপনাদের সাথে হাজির হব। তো সে পর্যন্ত সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ।